আসসালামু আলাইকুম। আজকে আমি একটা খুব কমন সমস্যা নিয়ে কথা বলছি। গত কয়েকদিন ধরে বেশ কিছু রোগী আমার কাছে আসছে। তারা স্লিপ অ্যাপনিয়ার রোগী। এই ধরনের রোগী প্রায় প্রতি ঘরেই আছে, আপনারা জানেন। প্রতি ১০ জন লোকের মধ্যে একজন রোগী এই স্লিপ অ্যাপনিয়ায় ভোগেন এবং সারা পৃথিবীতে প্রায় ১ বিলিয়নের মতো এই ধরনের স্লিপ অ্যাপনিয়া রোগী আছে এবং এটা 2:1 মেল টু ফিমেল, অর্থাৎ ২ জন ছেলের হলে একজন মেয়ের হয় এবং বয়সটা সাধারণত ৭০ থেকে ৭৪-৭৫, মানে অ্যাডাল্ট লোকদের বেশি হয়। কিছু কিছু বাচ্চাদেরও এডিনয়েডের যখন সমস্যা থাকে তাদেরও এই ধরনের স্লিপ অ্যাপনিয়া সিনড্রোমের মতো হয়। এই রোগীগুলি আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসে? তাদের মেইন সমস্যা হলো নাক ডাকা এবং তারা ঘুমাতে কষ্ট হয়। বিশেষ করে তাদের পাশে যারা থাকেন তারা খুবই ডিস্টার্ব ফিল করেন এবং বিদেশে, বিশেষ করে ইউএসএতে, এই যে ডিভোর্সের যে একটা বড় কারণ হলো এই নাক ডাকা বা স্নোরিং। কারণ হাজব্যান্ডের হলে ওয়াইফ সেটাকে সহজে নেয় না এবং ওয়াইফের হলে হাজব্যান্ডও সেটাকে ভালোভাবে নেয় না, তখন তারা সেপারেট হয়ে যায়। আমাদের দেশেও ইদানিং এই জিনিসগুলি নিয়ে মানুষের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফ বা যারা পাশে থাকে তাদের মধ্যে এই অসহিষ্ণুতা দেখা দিচ্ছে। বিশেষ করে যারা বাইরে প্রবাসী যারা কাজ করেন, অনেক সময় এক রুমে ৪-৫ জন থাকেন, তাদের মধ্যে একজনের যদি এই সমস্যা হয় দেখা যাচ্ছে সেই রুমে তার জন্য থাকা কষ্ট, কারণ অন্যদের সমস্যা হয়। এরকম রোগী প্রায়ই এসে কমপ্লেন করছে যে সে ওখানে কাজই করতে পারছে না, তাকে দেশে চলে আসতে হচ্ছে। এমন নাক ডাকা ডাকে যে অন্যরা ওখানে সহজে ঘুমাইতেই পারে না এবং পাশে যারা থাকে তারা ভয় পায় যে মাঝে মধ্যে তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের জন্য সে কোনো শ্বাসই নিচ্ছে না বা আস্তে আস্তে শ্বাস নিচ্ছে, মনে হচ্ছে যে এই বোধহয় শ্বাস বন্ধ হয়ে সে মারা যাবে। তারপরে সে ছটফট করে জেগে উঠছে, তখন সে বলছে আমার মুখ শুকিয়ে গেছে, আমার খারাপ লাগছে, তখন তাকে পানি খাওয়াতে হয়। আস্তে আস্তে সে সেটেল হয়, আবার সে ঘুমায়। কিছুক্ষণ পরে আবার এরকম হয়। প্রতি রাত্রে ১০-১৫-২০ বারের মতো তার এই ঘুমের ডিস্টারবেন্স হয় এবং নাক ডাকা, মুখ শুকিয়ে যাওয়া এবং ঘুমাইতে না পারা, মাঝে মধ্যেই জেগে যাওয়া। এই ধরনের রোগীদের যে সমস্যাটা হয়, তারা দিনের বেলা ভালো মতো কাজ করতে পারেন না, তারা টায়ার্ড থাকেন এবং যে কোনো জায়গায় সুযোগ পেলে বাসে হোক অফিসে হোক তারা ঘুমিয়ে যায়। কেন? রাত্রে যেহেতু তাদের ঘুমের ডিস্টার্ব হয়, তারা ভালো মতো ঘুমাইতে পারেন না, সেই জন্য তাদের এই সমস্যাগুলো বেশি হয় এবং এই রোগীগুলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা ওবেস, মোটা থাকে এবং এই রোগ যাদের থাকে তাদের অনেকগুলো জটিলতাও দেখা দেয়। অনেকে আছে প্রেশারে ভোগে, আগে ছিল না কিন্তু এখন তাদের প্রেশার বেড়েছে, ডায়াবেটিস হয়, স্ট্রোকের সম্ভাবনা থাকে, হার্ট অ্যাটাক এবং ক্যান্সারেরও সমস্যা থাকে এবং তা অনেকেরই অকাল মৃত্যু হয়। তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা জটিল সমস্যা। আমাদের যে খাবার দাবার, সেগুলির যে অভ্যাস, বিশেষ করে ফাস্টফুড খাওয়া এবং ব্যায়াম না করা, এই সকল কারণে আমাদের শরীরে ওজন বেড়ে যাচ্ছে এবং ওজন বেড়ে যাওয়ার কারণে এই সমস্যাটা বেশি হচ্ছে। তাছাড়া আমাদের নাকের যদি রাস্তা ছোট থাকে, সেটা নাকের টার্বিনেট বড় হয়ে গেলে অথবা সেপ্টাম, নেজাল সেপ্টাম যদি পেকে যায়, বড় হয়ে একদিকে পেকে যায়, সেইখানে শ্বাস নিতে কষ্ট হয়। গলার ভিতরে যদি টনসিল বড় থাকে বা গলার পিছনের মাসেল যদি বড় থাকে, আল্লাজিব্বা বড় হয়, তখনও সেই সমস্যাগুলি হয়। কারণ যখন তারা ঘুমায় তখন তাদের মাসেল রিল্যাক্সড হয়ে শ্বাস নেওয়ার যে রাস্তা, বিশেষ করে গলার ভিতরে, সেগুলো একদম রাস্তাটাকে সরু করে ফেলে এবং সেই ন্যারো রাস্তা দিয়ে যখন বাতাস যেতে থাকে তখন সেই সরু টিস্যুগুলো ভাইব্রেট করে। এই ভাইব্রেশনের কারণে তাদের এই ধরনের গোঙানি বা স্নোরিং বা নাক ডাকার শব্দ হয়। তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা গুরুতর সামাজিক সমস্যা, শারীরিক সমস্যা এবং পারিবারিক সমস্যা। এই ধরনের রোগীরা বিদেশ থেকেও আসে। কিছুদিন আগে আমার কাছ থেকে একটা
সুইডেন থেকে একটা রোগী এসেছিল। এটা কারণ তিনি ওইখানে অপারেশন করার জন্য লম্বা লাইন তাকে দিতে হয়েছিল। উনি এসেছিলেন যে এই দেশে অপারেশন করার জন্য 1 মাসের ছুটি নিয়ে তিনি এসেছিলেন। দেশে বিদেশে এটা একটা বিরাট সমস্যা। আমাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের জন্য আমাদের আজকাল এই সমস্যাগুলো বাড়ছে। জন্মগতভাবে অনেকে এই স্বভাব পায়, যাদের বাবা বা মায়ের এই ধরনের স্নোরিং ছিল, তারা অনেক সময় এটা ইনহেরিট করে, তাদেরও নাক ডাকার সমস্যা হয়। বাচ্চা শিশু তারাও ঘুমাতে পারে না। এডিনয়েড যখন বড় থাকে, নেজোফেরিংসের রাস্তা যখন বন্ধ হয়ে যায়, তখন তারা মুখ দিয়ে শ্বাস নেয়, তখনও এই ধরনের ভাইব্রেশন হয়। সফট টিস্যুর, বিশেষ করে আলাজিবা বা ইবুলা, তখনও অনেক সমস্যা হয় এবং বাচ্চারা ঘুমাইতে পারে না এবং মা বাবাকেও এই জন্য জেগে থাকতে হয়। এই ধরনের রোগীদের কি করতে হয়? এই ধরনের রোগী আসলে আমরা আসলে পরীক্ষা করে দেখি। প্রথমেই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তার ওভারওয়েট, 10 কেজি, 15 কেজি, কখনো 20 কেজি ওভারওয়েট থাকে এবং তারা অনেক মোটা থাকে, তার পেট অনেক মোটা থাকে। এছাড়াও অনেক রোগীর যখন নাকি নাকের হাড় বাঁকা হয়ে যায় অথবা টার্বিনেট বড় হয়ে যায়, আলাজিবা বড় হয়ে যায়, গলার পিছনের মাংস বেড়ে যায়, তখনও তাদের এই ধরনের সমস্যা হয়। তাদেরকে কি করতে বলি আমরা? তাদের পরীক্ষা করি। বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, তার মধ্যে একটা আছে ওভারনাইট একটা পরীক্ষা করি আমরা। সেই পরীক্ষাটা করলে পলিসomnography বলি আমরা। ওইটা যদি করি তাহলে তার সারা রাতে কতবার তার ঘুম ভাঙে, কত মিনিট বা সেকেন্ডের জন্য এক একটা ব্রেক হয়, কতক্ষণ সে শ্বাস নিয়ে না নিয়ে থাকে, তার প্রেশার, তার ডায়াবেটিস, তার ওই সময়ে যে তার অক্সিজেন লেভেল কীরকম, হার্ট রেট কীরকম, রেসপিরেশনের রেট, এই জিনিসগুলি সারা রাতে তাদের একটা রেকর্ড হয়। সেই রেকর্ডটা নিয়ে তারপরে তারা রিপোর্টটা দেয়। আমরা কি ওষুধ দিই? আমরা তাদেরকে বলি যে ওজন কমান, সেটা হলো প্রথম চিকিৎসা। দ্বিতীয় চিকিৎসা কিছু অ্যান্টিহিস্টামিন, কিছু নেজাল স্প্রে দেই, কারণ হলো যেন নাকে সর্দি এগুলো কম থাকে। তারপরে ওদেরকে আমরা বলি যে আপনি, যাদের অবস্থা বেশি খারাপ, বলি যে আপনারা একটা মেশিন ব্যবহার করতে পারেন। এগুলিকে বলে সিপেপ মেশিন অথবা অটোপেপ মেশিন। ওগুলো এক ধরনের মেশিন, সেগুলো থেকে অক্সিজেন যায়। মাস্ক লাগিয়ে যদি শুয়ে থাকে তাহলে সেখানে অক্সিজেন যদি যায় তাহলে তাদের এই সমস্যাগুলো কমে আসে এবং তাদের যে স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, হাইপারটেনশন হওয়ার যে রিস্কগুলো, সেগুলো তাদের কমে আসে। এবং এক কাত হয়ে যদি তারা শোয় তাহলে তারা ভালো থাকে। দুই দিকে যদি দুটো সাপোর্ট দিয়ে দেওয়া হয়, যে ইচ্ছা করলে সে চিত হতে পারবে না, সাইড হয়ে ঘুমাবে, তাহলেও তারা কিছুটা আরাম পায়। এবং সবশেষে যখন নাকি দেখা যাচ্ছে যে কোনো কিছুতে কাজ হয় না, তখন আমরা তাদেরকে অপারেশন করি। নাকের হাড় বড় থাকলে সেই হাড়টা সেপ্টোপ্লাস্টি করে আমরা নাকের রাস্তা বড় করে দেই। টার্বিনেট বড় থাকলে সেগুলো অ্যাসেম্বলি বা টার্বিনেক্টমি করে সেগুলিকে ছোট করে দেই বা কেটে দেই। নাকের ভিতরে যে মাংস আছে, যেমন আলাজিবা, সেটাকে ছোট করি। ফেরিংসের মাসেল যেগুলো, সেগুলিকে আমরা ইবুলোফেরিঙ্গোপ্লাস্টি করি। অর্থাৎ আমরা রাস্তাটাকে বড় করে দেই মুখের এবং নাকের, যাতে করে সে শ্বাস নিতে পারে। সাইড বাই সাইড তাকে ওজন কমাতে বলি। তার এই নিয়মকানুনগুলি যদি সে মানে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তারা আরাম পায়। তবে একটা কথা আমাকে বারবারই বলতে হচ্ছে, আমি মেশিন দেই অথবা অপারেশন করি, যাই করি না কেন, তার ওজন যদি নিয়ন্ত্রণে সে না রাখে তাহলে সব সময় এর সুযোগ সুবিধা সে পাবে না। বাচ্চাদের ক্ষেত্রে এই সকল নিয়ম বাচ্চাদের ক্ষেত্রে হয় না। বাচ্চাদের এডিনয়েড যদি বড় থাকে, টনসিল বড় থাকে, এডিনয়েড এবং টনসিল যদি আমরা রিমুভ করে দিই তাহলে তারা একদম ভালো হয়ে যায়, আরামে ঘুমাইতে পারে, তাদের আর কোনো সমস্যা থাকে না। তাহলে দেখা যাচ্ছে যে স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, আমি মেইনলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনি নিয়েই কথা বলছি। আর একটা সেন্ট্রাল স্লিপ অ্যাপনি নিয়ে আসছে, সেটা নিউরোলজিক্যাল কারণে হয়। আমাদের দেশে আমরা বেশিরভাগ যেগুলি পাচ্ছি সেগুলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। সুতরাং এই ধরনের পরিস্থিতি হলে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসক যে পরামর্শ দিবে সেটা আপনারা ফলো করবেন। বিশেষ করে ওজনের দিকে খেয়াল রাখবেন এবং চিকিৎসা নেবেন, যাতে করে আপনি সুস্থ থাকতে পারেন এবং এই ধরনের জটিল যে হ্যাজার্ডস বা কমপ্লিকেশন, সেখান থেকে যেন আপনারা বেঁচে যান। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।